আপনারা আছেন টিম ইনসাইডের সাথে, শুনছেন গল্পের দেশে সিজন 2। আজকের গল্প 4 অধ্যায়। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প পাঠ ও অতীন্দ্র চরিত্রে দেবাশিস ভট্টাচার্য, এলার চরিত্রে পৃথা সেন, নির্মাণ অভিজিৎ রায় গাঙ্গুলি ও স্বরূপ সাহা। রবি ঠাকুরের সর্বশেষ উপন্যাস 4 অধ্যায়। 4 অধ্যায় রবি ঠাকুরের লেখা একটি বহু সমালোচিত উপন্যাস। বিপ্লবের ঝোড়ো আবহাওয়ায় দুটি মানুষের প্রেমের তীব্রতা ঘন বেদনা এনেছে, সেটি এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। উপন্যাসের নায়িকা এলা অসামান্য রূপসী, শিক্ষিতা, স্পষ্টবক্তা, রুচিশীলা ও ব্যক্তিত্বময়ী। মায়ের মৃত্যুর পর কাকার আশ্রয় থেকে বুদ্ধিমতী এলা বুঝতে পারে তাকে নিয়ে কাকার সংসারে দ্বন্দ্ব উপস্থিত হয়েছে। এই দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে কট্টরপন্থী স্বদেশী ইন্দ্রনাথের সংস্পর্শে একটি বিশেষ শর্তে দেশ সেবার কাজে ব্রতী হয় এলা। আজীবন বিয়ে না করার প্রতিজ্ঞা করে নেয় সে। এলা ইন্দ্রনাথকে বলে যে তার জীবন সম্পূর্ণভাবে সে দেশের জন্য উৎসর্গ করতে দৃঢ় সংকল্প নিয়েছে। অথচ এই এলার জীবনেও প্রেম আসে। এক দমকা বাতাসের মতো তার জীবনে আসে অতীন ওরফে অন্তু। এমনই একটি দিন হঠাৎ অন্তু এসে উপস্থিত হয় এলার বাড়িতে। বুঝলে এলা, হঠাৎ একটা কবিতার কথা মনে পড়ে গেল, কিন্তু কোথায় যে পড়েছি কিছুতেই মনে করতে পারছি না। তাই এই সন্ধ্যায় অসময়ে বলতে পারো চলে এলাম তোমার কাছে। বাবা, এমন ভাবে হঠাৎ ঘরে ঢুকলে মনে হলো না জানি কত জরুরি। বলো শুনি। পদটা হলো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। পারলাম না। কোনো নামজাদা কবি নয় নিশ্চয়ই, তোমার না শুধু পাগলামি। তা বলতে পারো। সেই চৈত্র মাসের বারবেলা থেকেই আমার পাগলামি শুরু। কিন্তু এ কি জামা পরে এসেছো তুমি? কেন? এই যে জামার সামনেটায় বাঁকা চোরা ছেঁড়ার দাগ, নিজেই সেলাই করেছো তার বিজ্ঞাপন বুঝি? ভাগ্যের আঘাত যে বুক পেতে নিয়েছি, এটা তারই পরিচয়। কেন এমনই দুর্ভাগ্য তোমার যে ওই একটা ছাড়া তোমার জামা নেই? একসময় তো ছিলই অনেকগুলো, তখন ছিলাম বিত্তবান। তারপর তো এলো স্বদেশীর ডাক। তুমি বক্তৃতা দিয়ে বললে বহু নরনারীর যেখানে লজ্জা রক্ষার মতো কাপড় জুটছে না, প্রয়োজনের অতিরিক্ত কাপড় যার কাছে আছে লজ্জা তারই। তাই বলি নিঃশেষ করে দেবে? ছি না, তা নয়। 2টো জামা কাচিয়ে ভাঁজ করে রাখা আছে। তাও ভালো। ভদ্র প্রমাণের জন্য যদি প্রয়োজন হয়। তবু ভালো। যাক, কি যেন তুমি বলছিলে? চৈত্র মাস। তোমার সঙ্গে আমার পরিচয় ওই চৈত্র মাসের মরীচিকার বাসর ঘরে। আজ সেইখানে তোমাকে ডাক দিতে এলুম। কাজের একটু ক্ষতি হবে তোমার। ভারী তো আমার কাজ, এই রইল সব করে। বলো শুনি তোমার কথা। বছর 4 প্রায় হতে চলল তোমার সঙ্গে আমার আলাপের সূত্রপাত। স্টিমারে খেয়া পারাপার হচ্ছি মোকামা ঘাটে। প্রশ্ন করলে আপনি খদ্দর পড়েননি কেন? মনে পড়েছে? পড়ছে বই কি, খুবই। সে কথাই বলবো, তোমাকে আজ শুনতে হবে। আমার নতুন জীবনের শুরু তো সেখানেই। তোমার গলার সুরটি শুনি আমার সারা শরীর কেমন চমকে উঠল। বুঝতে পারলাম মেয়েটি যদি আমাকে বিশেষভাবে পছন্দ না করত তাহলে এভাবে আমার কাছে আসতো না। স্টিমারে এভাবে খদ্দর প্রচার, এ একটা ছুতো। সত্যি কিনা বলো? ধরা যে পড়বো সেটা আমি জানতাম। তোমাকে তো বলেইছি, ডেকের এক কোণে বসে তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম নিবিষ্ট মনে। তখনই মনে মনে পণ করলাম এই দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে। আচ্ছা, কেবল আমার নিজের কাছে নয়,
আমাদের দলের সকলের কাছে। আমার দুর্ভাগ্য, তোমার 1 বচনের চাওয়াটা চাপা পড়ে গেল বহু বচনের তলায়। উপায় ছিল না অন্তু। পণ রক্ষা? পণটা যদি ভাঙতে তবে সত্য রক্ষা হতো। আমাদের এই পবিত্র সম্পর্ককে তুমি দলের পায়ে দলিত করেছ। এর শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি তো আমি পাচ্ছি অন্তু। দিন রাত বিদ্ধ করছে আমাকে। অযাচিতভাবে যে সৌভাগ্য আমার জীবনে এসেছিল তা তো নিতে পারলাম না। তুমি ভালো করে তাকিয়ে দেখো, হেরেছি আমি। আমিও হেরেছি আমার সেই বন্দিনীর কাছে। কিন্তু আমি তো শুধু স্বীকারটুকুই করেছি, আর তো আমি কিছু পারিনি। কেন পারোনি? কিসের বাধা ছিল আমাকে গ্রহণ করতে? সমাজ, জাতিভেদ? বাইরে নয় অন্তু, বাধা ছিল অন্তরে। ভালোবাসায় খাদ ছিল? না, শপথ করেছিলুম বিয়ে করব না। তারপর বলো না, বলো, সবটাই বলো। বলেছি তো এর আগে তোমাকে। তবু তবু আবার বলো। কে যেন এলো মনে হয়। অখিল। অখিল? অখিল এসেছিস? হ্যাঁ বুঝেছি, ছুটি চাই তো। ঠিক আছে ঠিক আছে, দিলাম ছুটি, 3 দিন, তার বেশি নয় কিন্তু। বলো, কি যেন বলছিলে? শপথ? হ্যাঁ শপথ। শপথ করেছিলাম যে বিয়ে করব না। মাস্টার মশাই, ইন্দ্রনাথ বিলাত ফেরত, অগাধ পাণ্ডিত্য, তেজ, স্বদেশী, হ্যাঁ, কট্টর পন্থায় তাঁর পথ তুমিও ভিড়লে? না না অন্তু, তখনও না। বাবা মাকে হারাবার পর কাকার বাড়িতে তার সঙ্গে আমার প্রথম আলাপ, হ্যাঁ 5 বছর আগে। আমি উপযাচক হয়ে বলেছিলাম, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? উনি উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখা মাত্রই আমার মনে হয়েছে তুমি নবযুগের দূতী। আচ্ছা। তখনই উনি বললেন যে কলকাতায় সম্প্রতি নারায়ণী স্কুল খোলা হয়েছে, তোমাকে সেটা চালাবার দায়িত্ব দিতে পারি, তবে একটা প্রতিজ্ঞা করতে হবে তোমায়। বললাম, কি বলুন? উনি বললেন, সংসারের বন্ধনে কোনোদিন বদ্ধ হবে না, এই প্রতিজ্ঞা তোমায় করতে হবে। বলে দিলাম, দেশের কাজের জন্য এই প্রতিজ্ঞা আমারও। এই শপথের কারণেই আমাকে তুমি সরিয়ে রেখেছো, তাই না? দলের কাছে সত্য রক্ষার জন্য। আমার সত্যটা যে সময় দেখা হলে শুভ দৃষ্টি সম্পূর্ণ হতো, ভাগ্যে দেখা হয়নি আমাদের সে সময়। কেন? তুমি যে কারো মতো নও অন্তু, মস্ত তুমি। তফাতে আছি বলেই তো তোমায় দেখতে পেলুম। বলো। তাই? পুরুষরা আমাদের চেয়ে অনেক বড়। কোনো পুরুষের মধ্যে তুমি নীচতা দেখোনি? হ্যাঁ তাও দেখেছি। তাদের আরো নিচে নামাবার জন্য আমরা সব মেয়ে এক হয়ে যোগ দিয়েছি, সাজে সজ্জায়, হাবে ভাবে, বানানো কথায়। বুঝেছো? বেশ তো। আর মেয়েরা? মেয়েরা যতটুকু ততটুকুই সে সুসম্পন্ন, সেটা কি বোঝো? লড়াই করার শক্তি বিধাতা কেন দেননি মেয়েদের? আমি মেয়ের চোখে দেখেছি পুরুষকে, তাই সব কাটিয়ে তাদের ভালোকে দেখতে পেয়েছি, জানো, তাদের বড়কে। যখন দেশের কথা ভাবি তখন সেই সব সোনার টুকরো ছেলেদের কথা ভাবি। আমার দেশ তারাই, আমি ওদেরই মা, ওদেরই বোন, ওদেরই মেয়ে। এই কথা মনে করে আমার বুক গর্বে ভরে ওঠে। আমারই কপাল দোষ, তোমার ওই পণের কথাটা না তুমি ভুলতেই পারছো না। আমার সমস্ত দাবি তুলে নিয়ে আমি সম্পূর্ণ মনে তোমাকে সঁপে দিয়েছি দেশের হাতে। দেশের কাছেই হোক, যার কাছেই হোক, সঁপে দেবার তুমি কে? কি বলছো ভালো করে বুঝতে পারছি না। তোমার কাছে আমাকে স্থান না দিয়ে আমাকে ঠেলে দিয়েছো তোমাদের ওই স্বদেশী করা দলের বানানো দেশে। ছড়ি হাতে রক্তচক্ষু ইন্দ্রনাথ, চায়ের দোকানের কানাই গুপ্তের সদা সতর্ক চোখ, বটুর সন্দেহ, সবকিছু মিলিয়ে আমি যেন আছি একটা খাঁচার মধ্যে, বেরোবার সব দরজা বন্ধ। অথচ আপন দেশে আপন স্থান করে নেবার শক্তি ছিল আমার নিজেরই। নিশ্চয়ই। কেন কেন তুমি সে কথা আমাকে ভুলিয়ে দিলে? তুমি ভুললে কেন? তোমার ভোলাবার ক্ষমতায়। তাহলে রাগ করছো কেন? রাগ করব না? ওখানকার সরকারি কর্তব্য পথে ঘুলিয়ে উঠেছে আমার জীবন স্রোত। সরকারি কর্তব্য? হ্যাঁ, তোমাদের স্বদেশী কর্তব্যবোধের জগন্নাথের রথ। ওদের অনেকেই পাগলামি করে পা ফেলতে গিয়ে তাল রাখতে পারিনি, জানো। আমার ভেতরকার শক্তিটাকে যদি তুমি বুঝতে, তাহলে আমাকে দলে টানতে না, টানতে টানতে বুকে। অন্তু, গোড়াতেই কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না বলো তো? কেন আমাকে অপরাধী করলে? সে তো তোমাকে বারবার বলেছি। তোমার সঙ্গে মিলতে চেয়েছিলুম, দুর্জয় সেই লোভ,
প্রচলিত পথটা ছিল বন্ধ, মরিয়া হয়ে জীবনপণ করলুম বাঁকা পথে। পায়ে পড়ি অন্তু তোমার, অমন করে বলো না। জানো এলি, বলো। তোমার এই চিপচিপে সুন্দর দেহখানিকে মনে মনে সাজিয়েছি কত, একেবারেই আলাদা আমি। সে কথা জানেন তোমাদের মাস্টার মশাই, তবু কেন যে আমাকে বিশ্বাস করেন? তুমি যে সবার সঙ্গে মিলতে পারো, তাই তো তোমার উপর এত বিশ্বাস আমারও। প্রায় ভাবি, যখন সময় ছিল সব বাধা দূর করে তোমাকে কেন ছিনিয়ে নিয়ে যেতে পারিনি, কেন? দস্যু কোথাকার। অতীন্দ্র আর এলা যখন গভীর কথোপকথনে মগ্ন, ঠিক সেই সময় এলা দেখতে পায় বিশ্বাসঘাতক বটু এগিয়ে আসছে তার বাড়ির দিকে। এ কি কি অন্তু, দেখতে পাচ্ছ? জানলা দিয়ে নিচে দেখো, বটু আসছে। বটু? হ্যাঁ, ওকে আমি একদম সহ্য করতে পারি না, ক্লেদাক্ত একটা। ওর ওই ড্যাবা ড্যাবা চোখ দুটো লালায়িত করে আমাকে যেন সব সময় অপমান করে। জানো এলা, ওকে ভ্রুক্ষেপ করো না, ওকে উপেক্ষা করো। পারি না, ওর ভেতরকার চেহারাটা দেখতে পাই কুৎসিত অক্টোপাস জন্তুর মতো। জানো, মনে হয় কি বলি যেন চক্রান্ত করছে। ওর ওই আটখানা চটচটে পা বের করে আমাকে একদিন অসম্মানে ঘিরে ফেলবে। অন্তু, ওই তো দেখো, এই বাড়ির দিকেও আসছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও, ঘাবড়াবার কিচ্ছু নেই। শোনো, তুমি ভেতরে যাও, আমি নিচে গিয়ে ওকে সামলাচ্ছি। অতীন্দ্র নিচে নেমে লাল কাগজে মোড়া একটি চিঠি পড়ে থাকতে দেখে। এ তো লাল কাগজে লেখা চিঠি। মানে তো ডেঞ্জার সিগন্যাল। কি কি লেখা আছে এতে? এলার বাড়িতে আর নয়, তাকে কিছু না জানিয়ে এই মুহূর্তে চলে এসো। এই মুহূর্তে মানে এই মুহূর্তে কোনো কোনো বিপদের ইঙ্গিত নাকি? হ্যাঁ, এলাকে কিছু জানাবো না। সেদিন অন্তু এলাকে কিছু না জানিয়ে এলার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অনেক দিন এলা অন্তুর কোনো খোঁজ খবর পায় না। উৎকণ্ঠিত এলা ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন এসে উপস্থিত হয় অন্তুর গোপন আস্তানায়। এ কি এলা? এলা, তুমি এখানে? এই ঝোপঝাড়ের মধ্যে পুরো বাড়িটার গোপন আস্তানার খবর তুমি পেলে কেমন করে? পেয়েছি যেমন করেই হোক, আমি আর পারলাম না অন্তু, কিছুতেই না। কিন্তু তুমি আমাকে না জানিয়ে চলে এলে, পারলে তুমি এমনটা করতে? উপায় ছিল না, তখনই তোমার ওখান থেকে বেরিয়ে আসার নির্দেশ। কিন্তু কিন্তু এই ঠিকানা তোমাকে যে জানিয়েছে সে তোমার বন্ধু নয়, তা কি বোঝো? জানি। জানো এলা, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। কি? কানাই গুপ্ত এসেছিল, সব খবর পেলাম। কি খবর? বটুই আমাদের কথা রিপোর্ট করেছে থানায়। সে কি? হ্যাঁ, এই গোপন আস্তানার খবর পুলিশকে জানাবেই আমাকে সরে যেতে হবে এখান থেকেও। কানাইবাবু সব ব্যবস্থা করে রেখেছেন। কানাইবাবু মাস্টারমশাইয়ের একেবারে ডান হাত। জানো, রাস্তার ধারে ওর ওই চায়ের দোকানটার ভেতরে ওই ছেঁড়া চটের আড়ালেই স্বদেশীদের গোপন আড্ডাখানা। জানি জানি, সব জানি, সবই জানি। পুলিশের হাত থেকে স্বদেশীদের বাঁচাবার চেষ্টা করেন, তাও জানি। কিন্তু তোমার ওই মাস্টারমশাই, ওই ইন্দ্রনাথ, মনে হয় যেন কড়া চাবুক হাতে নিয়ে ঘুরছে সব সময়। আমার অপরাধ তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠতা, আদর্শ থেকে তুমি বিচ্যুত হবে, তাই আমাকে খলনায়ক করা হচ্ছে। বটু শেষকালে থানায় খবর দিয়ে এলো। বটু তোমাকে ঈর্ষা করে। একদিন তুমি আমাকে নিয়ে এসেছো এই পথে, অবশ্য আমিও পড়েছিলাম তোমার মোহে। যে পথ তোমার নয়, কেন তবে সে পথ থেকে জোর করে ফিরে গেলে না অন্তু? আসলে এ পথে আসার আগে কোনো কিছুই জানতুম না, ভাবিও নি। একে একে এমন সব ছেলেকে দেখলুম, বয়সে ছোট না হলে ওদের পায়ের ধুলো নিতুম। তারা চোখের সামনে কি দেখছে, কি সয়েছে, কি অপমান হয়েছে তাদের, সেসব দুর্বিষহ কথা কোথাও প্রকাশ হবে না কোনোদিন। তাই বদলে ফেললে তোমার মতটা? না না, একেবারেই না। দেখার চোখটা, ভাবতে পারো, অসাধারণ উঁচু মনের ছেলেরা ধীরে ধীরে মনুষ্যত্ব খোয়াতে থাকলো। ভয়ঙ্কর ট্র্যাজেডির এই চেহারাটা আমার কাছেও কিছুদিন হলো স্পষ্ট হয়ে উঠেছে। জানো, আমি তোমার কাছে আজ স্বীকার করছি এলি,
তোমরা যাকে পেট্রিয়ট বলো, আমি সেই পেট্রিয়ট নই। মিথ্যের বিষাক্ত হওয়ায় কোনো বড় কাজ করা যায় বলো? তাহলে ফিরে এসো না অন্তু। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা বেঁধেছিলুম, তার ভিত তো তুমি ভেঙে দিয়েছো। হয় না। তাই পণ ভাঙবো আমিও। চলো না, আমাকে বিয়ে করো অন্তু। অন্তু, আর সময় নষ্ট নয়, সহধর্মিণী করে নিয়ে যাও না তোমার পথে। এখন আর তা হয় না এলি, কোনো উপায় নেই। কেন? ওই শোনো পুলিশের বাঁশি। খোঁজ পেয়েছে নিশ্চয়ই। পালাতে হবে এক্ষুনি আমাদের। আমিও যাব তোমার সঙ্গে, সঙ্গিনী করে নাও আমার। লোভ দেখিও না এলা, এ পথ তোমার নয়। তবে সে পথ তোমারও নয়। নিশ্চয়ই করে তুমি জানো অন্তু, তুমি চলে গেলে এক মুহূর্ত আমি বাঁচবো না। তুমি ছাড়া আর আমার কেউ নেই। আমার ভালোবাসাকে এইভাবে উপেক্ষা করো না অন্তু। ও শোনো বাঁশি, এক মুহূর্ত আর এখানে থাকা চলবে না। চললুম। আর একটু থাকো না। কোথায় যাচ্ছ? কিচ্ছু জানি না। ফেলে যেও না আমাকে অন্তু। অন্তু, অন্তু, পায়ে পড়ি তোমার, ফেলে যেও না। আমার বাঁচা, ওদের হাত থেকে আমাকে বাঁচতে দাও। সেই রাতেই অন্তু পুলিশের ভয়ে তার গোপন আস্তানা থেকে পালিয়ে যায় অন্যত্র। এরপর কেটে যায় অনেকগুলো দিন। তারপর একদিন হঠাৎ অন্তু ফিরে আসে এলার কাছে, ক্লান্ত, বিধ্বস্ত, অবসন্ন মন নিয়ে। এ কি অন্তু, তুমি হঠাৎ এলে কেমন করে? নিচে অখিল দরজা খুলে দিল। ও, চলে এলাম সোজা ওপরে। কি চেহারা হয়েছে তোমার! একগাল দাড়ি, বিবর্ণ চেহারা। সর্বনিশে কোনো অসুখে ধরলো নাকি তোমায়? কোথায় ছিলে এতদিন? এখানে নয়, বলছি ওপরে চলো। ওপরে? ছাদে সব বাল্বগুলো খুলে নিয়েছি। সারা বাড়ি অন্ধকার, নিচের দরজা বন্ধ। কিন্তু কেন তুমি এলে এখানে বলো না? ওরা যে তোমাকে ধরার জন্য অপেক্ষায় আছে। ওদের নিরাশ করতে চাই না। কিন্তু এই বিপদের মুখে তুমি কেন এলে বলো? বলছি, কিন্তু তার আগে বলো, সেদিন ওই গোপন আস্তানা থেকে আমি পালিয়ে যাবার পর পুলিশ কি এসেছিল? না, পুলিশ আসেনি, এসেছিলেন মাস্টার মশাই। বেশ। বললাম ফিরিয়ে আনো অন্তুকে। উনি কড়াভাবে বললেন, সে কথা থাক, এখানে কেন এলে? বললাম বিপদ আছে জেনেও এসেছি। ধমক দিয়ে বললেন, এখানকার খবর তোমাকে কে দিলে? বললাম বটু। তখন তিনি বললেন, তবু বুঝলে না মতলব? বললাম পারছিলাম না, প্রাণ হাঁপিয়ে উঠছিল। আদেশের সুরে বললেন, তোমাকে মারতে পারলে এখনই মারতুম। যাও, ঘরে ফিরে যাও, ট্যাক্সি আছে বাইরে। চলে এলাম। অন্তু, সত্যি কথা বলছি, আমি সত্যি আর পারছি না অন্তু, আমি আর পারছি না। এই শোনো, মন সহজ করো। দেখি তোমার হাত, কি ঠান্ডা। এলি, বলো। তোমার ভয় করছে এলি, তাই না? ভয়? তোমার জন্য অন্তু, আমার আর কোনো কিছুর জন্য ভয় নেই। তোমার জন্যই আমি জীবনের পথ থেকে সরে এসেছি। তোমাকে বোঝার শক্তি আমার ছিল না। আমি অযোগ্য, মূঢ়। শাস্তি যদি থাকে দাও আমাকে। শাস্তি কেন? ক্ষমাই করব। মৃত্যু যে ক্ষমা করে, সেই অসীম ক্ষমা, সেই জন্যই আজ এসেছি। ক্ষমা জানাতে এলে তুমি এই বেড়া আগুনের মধ্যে? আমি বুঝতে পারছি বাঁচবার ইচ্ছে তোমার একেবারেই নেই। আর তাই যদি ঠিক করে থাকো, তবে কেবলমাত্র কয়েকটা দিন তোমাকে সেবা করার অধিকার দাও অন্তু। পায়ে পড়ি তোমার। সেবা? কি হবে সেবা? আমি যে কি, যদি জানতে পারতে শিউরে উঠতে তুমি। আত্মনিন্দা করছো? স্বভাবকে যে হত্যা করেছি, সব হত্যার চেয়ে যা পাপ। অন্তু আর এলার কথার মাঝখানে হঠাৎ তারা তৃতীয় ব্যক্তির উপস্থিতি অনুভব করে। কে ওখানে? কে? দাঁড়াও, আমি যাচ্ছি। কি হলো অন্তু? অখিল চলে গেছে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছি। আর সেই লোকটা? তাকেও দিয়েছি ছেড়ে।
সে ভেবেছিল কাজে ফাঁকি দিয়ে আমি বুঝি গল্পই করছি। আচ্ছা এলা, বলো, আমাকে তোমার ভয় নেই? তোমাকে ভয়? কি যে বলো! আর কাজে ফাঁকি? কি কাজে ফাঁকি বলো না? কি না করতে পারি আমি পতনের শেষ সীমায়? সেদিন আমাদের দল অনাথা এক বিধবার সর্বস্ব লুট করে এনেছে, যাকে বলা হচ্ছে দেশের প্রয়োজনে। চিনতে পারায় বিধবাকে ওরা আর বাঁচতে দিলে না। এবারে তো আমাকে ভয় করো। তোমাকে? হ্যাঁ, তোমার এই ঘরে তো এখন আর কেউ নেই। কেন, তুমি আছো। আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নাই বা বাঁচালে? একদিন যারা এসেছিল, এলাদির দেশ ভাই, ভাই ফোঁটা দিয়েছ যাদের কপালে প্রতি বছর, তাদের মধ্যেই যে কথা উঠছে তোমার আর বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ করেছি আমি? কি অপরাধ আমার? অনেক কথা জানো তুমি, অনেকের নাম ধাম চাপ দিলে বেরিয়ে পড়বে। কখনোই না। যে মানুষটা এসেছিল আজ, এই হুকুম নিয়েই তো এসেছিল। কি হুকুমের জোর কত তা তো তুমি জানো। সত্যি বলছো অন্তু? সত্যি বলছো তুমি? একটা খবর পেয়েছি। কি? আজ ভোর রাতে পুলিশ আসবে তোমাকে ধরতে। জানতুম পুলিশ একদিন আমাকে ধরতে আসবে, আমি জানতুম। কেমন করে জানলে? কাল বটুর চিঠি পেয়েছি, তাতেই লেখা তবে সে আমাকে বাঁচাতে পারে যদি আমি তাকে বিয়ে করি। কি জবাব দিলে? ওই চিঠির ওপরে লিখে দিলাম, পিশাচ, আর কিছু নয়। জেনেছি সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে। তার চেয়ে তুমি আমাকে মারো অন্তু, তুমি নিজের হাতে আমাকে মারো। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। মারো না, শান্ত হও এলা। নিজে হাতে মারো, একটু ভেবো না অন্তু। আমি যে সম্পূর্ণ তোমার, মরণেও তোমার। নোংরা হাত আমার গায়ে লাগতে দিও না। ধরা পড়বো আজ আমরা দুজনে। এলা অন্তু, আমার তোমাকে যে কত ভালোবেসেছি আজ পর্যন্ত সম্পূর্ণটা তোমাকে জানাতে পারলাম না। সেই ভালোবাসার দোহাই, মারো আমাকে, দেরি করো না। তোমার হাতেই হোক আমার মৃত্যু। অন্তু এসেছিল এলাকে মারতে, কিন্তু ভালোবাসার এমনই অমোঘ টান কিছুতেই অন্তু এলাকে মারতে পারছিল না। তাদের মধ্যে চলতে থাকে ধস্তাধস্তি, আর এই ধস্তাধস্তিতেই অন্তুর হাতে থাকা রিভলভারের গুলিতেই মৃত্যু হয় এলার। এতক্ষণ শুনছিলেন টিম ইনসাইড গল্পের দেশে সিজন 2। আজকের গল্প 4 অধ্যায়। আর হ্যাঁ, গল্পগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে একদম ভুলবেন না। অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য।